আসসালামু আলাইকুম। আজ আমরা ঢাকা থেকে ইস্তাম্বুল রওনা হব টার্কিশ এয়ারলাইন্সে। ফ্লাইটটি সকাল 6:20 এবং আজকে আমাদের এই ঢাকা থেকে ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছানোর যে ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি দেখবেন। আর আমরা ইস্তাম্বুল পর্যন্ত পৌঁছানোর কিছু কিছু সংক্ষিপ্ত তথ্য আপনাদের দিয়ে দিব, যদিও আপনাদের সব কিছুই জানা। তারপর চলুন ভিডিওতে চলে যাই। আর আপনাদের আবারও স্বাগতম ইটিসি ভ্রমণ চ্যানেলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের ফ্লাইট ছিল সকাল 6:20। তাই আমরা রাত 3:20-এর মধ্যেই বাসা থেকে বের হয়ে গিয়েছি, কারণ আমাদের বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব বেশি ছিল না, মাত্র 2 কিলোমিটার, যদিও 10 মিনিটের রাস্তা। তারপর আমরা কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যাতে পৌঁছতে পারি, সেজন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। কিছুটা বৃষ্টিও রয়েছে, আর রাতে ঘুম হয়নি, কারণ ঘুমালে যদি আবার উঠতে না পারি সেক্ষেত্রে আরেক সমস্যা। তাই ঘুমানোর পরিবর্তে আমরা সবাই গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। আমরা ধীরে ধীরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের নির্দিষ্ট ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইট নাম্বার ছিল TK713। এটা টার্কিশ ফ্লাইট ছিল। আমরা যাব ইস্তাম্বুল। তাই আমরা নির্দিষ্ট সময় পূর্বে এয়ারপোর্টে পৌঁছার জন্য বের হয়েছিলাম, এবং আমরা প্রায় 2.5 ঘন্টা সময় থাকতে পৌঁছে গিয়েছিলাম। এখানে টার্মিনাল 1 এবং 2 এর মাঝখানে 6টি গেট আছে। 1 থেকে 5 হচ্ছে প্যাসেঞ্জারদের জন্য, আর 6 নম্বরটি হচ্ছে স্টাফদের জন্য। আমরা আমাদের ফ্লাইটটি দেখে কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে তা দেখে নিলাম। আমাদের গেটটি ছিল 5 নম্বর গেট, তাই আমরা 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। তারপর সুন্দরভাবে বোর্ডিং পাসটি নিলাম, নিয়ে আমরা কিছুক্ষণ সময় লাউঞ্জে কাটানোর জন্য এসে বসলাম। এবং অনেকেই দেখতে পাচ্ছি বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়েও পড়েছেন। অবশ্যই তারা নিশ্চয়ই সঠিক সময়ে জেগে উঠবেন। আর একটি জিনিস আমাদের খেয়াল করতে হবে, বোর্ডিং টাইম যখন দেওয়া থাকে, ডিপার্চারের অন্ততপক্ষে 20 মিনিট আগে অবশ্যই বোর্ডিং গেটের ভিতরে প্রবেশ করতে হবে, না হলে হয়তো ওই প্যাসেঞ্জারকে অফলোড করে দিতে হয়। তাই অন্ততপক্ষে আধা ঘন্টা আগে বোর্ডিং গেটে অবশ্যই পৌঁছবেন। আর নিরাপত্তার জন্য 1 ঘন্টা আগে পৌঁছানোটা অনেক ভালো। আমরা নিরাপত্তার জন্য 40 মিনিট আগে বোর্ডিং গেটে এসে পড়েছি। আর আমাদের শেষ নিরাপত্তার জন্য যে সিকিউরিটি বা স্ক্যানিং পর্বটি রয়েছে, সেখানে আমরা আমাদের সব কিছু দিয়ে ব্যাটারি, ক্যামেরা, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস এবং পাওয়ার ব্যাংক, অবশ্যই ধারালো কোনো জিনিস নেওয়া যাবে না। আর নির্দিষ্ট সীমার উপরে বড় ব্যাটারি নেওয়া যাবে না। আমরা আমাদের সিকিউরিটি পর্ব শেষ করে বোর্ডিং রুমে অপেক্ষা করছি ডিপার্চারের জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। আর বাইরে দেখতে পাচ্ছি যথেষ্ট বৃষ্টি। আমরা ভয় পাচ্ছি কোনো কারণে এই ওয়েদারের কারণে ফ্লাইটটি না আবার ডিলে হয়ে যায় বা ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। তারপরও আশা করছি যে সময় মতো ফ্লাইটটি ডিপার্চার হবে। টার্কিশ ফ্লাইটটি, এটি মাঝারি আকারের একটি ফ্লাইট। এটি মোট 8টি সিট থাকবে, 2 পাশে 2টি করে এবং মাঝখানে 4টি করে। আমরা নির্দিষ্ট সময় 5 মিনিট পর ফ্লাইটটিকে মুভ করতে দেখলাম এবং টেক অফ করলাম। টেক অফের পর সকালে সেই ভোর হয় অবস্থায় আমরা নির্দিষ্ট সীমায় 35,000 বা 40,000 ফুট উপরে ওঠার পর আকাশটি দেখতে পাচ্ছি এমন অদ্ভুত সুন্দর। এখনও সম্পূর্ণ আলো ফুটে ওঠেনি। ভিতরে অনেকেই জানলা বন্ধ করে ঘুমাচ্ছিল। আমিও ঢোকার কিছুক্ষণ পরেই বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আর প্রথম পর্বে যে খাবার পরিবেশন করা হয়েছিল, সেই খাবার পরিবেশনের সময় আমি সজাগ ছিলাম না, আর আমাকে কেবিন ক্রু ডাকেও নি, আমাকে ঘুমাতে দিয়েছিল। এরপর ঘুম থেকে ওঠার পর দেখলাম যথেষ্ট বাইরে আলো। কেউ জানলা বন্ধ করে রেখেছিল এবং অনেকে খোলা রেখেছিল, তাই দেখতে পাচ্ছি বাইরে যথেষ্ট আলো। আমরা অলরেডি প্রায় বেশ কয়েক ঘন্টা, আমাদের এই জার্নিটি ছিল 8 ঘন্টা 55 মিনিটের। সেই লম্বা জার্নির অর্ধেকটি সময় আমি ঘুমিয়ে পার করে দিয়েছিলাম, আর বাকি সময়টুকু দেখছিলাম বাকি ফ্লাইটের কার্যক্রমগুলি। এরপর আস্তে আস্তে সবাইকে দেখলাম জানলা খুলে দিতে, এবং
ফ্লাইটটি আস্তে আস্তে আলোতে ভরে যাচ্ছে, কেউ কেউ এখনো খোলেনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দ্বিতীয় পর্বের জন্য খাবার পরিবেশন করা হলো এবং সেই খাবারটির দুটি মেনু ছিল, একটি ছিল পাস্তা আর একটি ছিল বিফ। আমরা বিফটি নিয়েছিলাম। যথেষ্ট সুস্বাদু ছিল এই খাবারটি, বলতেই হয় টার্কিশের খাবারের গুণগত মান অনেক উন্নত এবং সুস্বাদু। সেই সাথে ছিল ভেজিটেবল কেকটি ছিল চকলেট ফ্লেভার, আর এছাড়া কোক, জুস, যে যা পানীয় পছন্দ করেন সেটি। তবে অত্যন্ত সুস্বাদু ছিল এই বিফটি। এছাড়াও বিভিন্ন রকমের পানীয় রয়েছে, যারা আগ্রহী তারা খেতে পান করতে পারেন। আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাইটটির আর খুব বেশি সময় বাকি নেই। আমাদের মাত্র 52 মিনিট সময় বাকি আছে ফ্লাইটটি ল্যান্ড করতে। আর 450 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব আমাদের অতিক্রম করতে হবে। এই ঝকঝকে আকাশটা অত্যন্ত ভালো লাগছিল। এখনও আমরা অবতরণ করা শুরু করিনি, আর হয়তো 20 মিনিট পর বা 30 মিনিট পর ফ্লাইটটি অবতরণ করা শুরু করবে। আমাদের সৌভাগ্য যে আমরা নির্দিষ্ট সময়ের প্রায় 30 মিনিট আগেই পৌঁছে যাচ্ছি। বিষয়টি অত্যন্ত ভালো লাগছিল, কারণ লম্বা 9 ঘন্টা জার্নি, এটা আসলে একটু কষ্টের। আর আমাদের সিটটি খুব ভালো জায়গায় পড়েনি, একদম পিছনের দিকে পড়েছিল, যার কারণে বসতে একটু অস্বস্তি লাগছিল। এর মধ্যে আমরা অবতরণ করে গেলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটি বিশ্বের দ্বিতীয়তম স্থান দখল করে রয়েছে, যেই এয়ারপোর্টে রানওয়ে রয়েছে 5টি, এবং এখানে প্রচুর সংখ্যক টার্কিশ প্লেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরাতে কতটুকু আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে সত্যি অনেক ফ্লাইট ছিল। আমরা নামছি, প্লেন থেকে নেমে আমরা এয়ারপোর্টের দিকে অগ্রসর হচ্ছি বোর্ডিং ব্রিজ দিয়ে। এই ছিল আমাদের প্লেন থেকে বের হওয়ার রাস্তা। আমরা বের হয়ে যাচ্ছি টার্মিনালের দিকে। এখানে দুটি ব্রিজ ছিল, একটি বিজনেস ক্লাস এবং একটি ইকোনমি ক্লাসের জন্য। কোনো একজন যাত্রী মনে হয় ফ্লাইটে কোনো কিছু ফেলে রেখে এসেছিলেন, উনি দৌড়ে যাচ্ছেন আবার ফ্লাইটে। তবে একটি ভালো জিনিস, প্লেনে সাধারণত কোনো জিনিস হারানো যায় না। সিটে কোনো জিনিস ফেলে রেখে আসলেও সিকিউরিটি বা অন্যান্য ক্লিনিংয়ের সময় এই জিনিসগুলি তাদের তাদের কাছে রেখে দেওয়া হয় এবং পারতপক্ষে প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া হয়। আর কোনো প্যাসেঞ্জার যদি খোঁজ করে থাকেন অবশ্যই তাকে পৌঁছে দেওয়া হয়। সেই দিক থেকে আসলে এয়ারপোর্ট একটি নিরাপদ স্থান। তবে ভুল করে ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস ফেলে রাখা উচিত না। যদি তা সিকিউরিটির হাতে না পড়ে তাহলে সেটা না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের টার্মিনালের দিকে। অনেক বড় টার্মিনাল, অনেকগুলি বে, আসলে গুণে শেষ করা যাবে না এতগুলি। তো আমরা হাঁটা শুরু করলাম। দেখে মনে হচ্ছে যে আমাদের আরও 10 থেকে 12 মিনিট 15 মিনিট হাঁটতে হবে। আমাদের টাইমটি দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের এক্সিট ওয়ে কতটুকু দূরে বা আমাদের ইমিগ্রেশনটা কতটুকু দূরে, কতটুকু টাইম লাগতে পারে। আমাদের দেখিয়েছিল 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে। তাই আমরা এগিয়ে যাচ্ছিলাম, একটু অলসই হয়ে যাচ্ছিলাম প্রায় 9 ঘন্টার মতো জার্নি করে। এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে ইচ্ছে করতেছিল না, তাই এক্সেলেটার দিয়ে হেঁটে যাচ্ছিলাম। অনেক মানুষ যাদের ট্রানজিট টাইম অল্প, তারা খুব তাড়াহুড়ো করে যাচ্ছেন, আর আমরা ইমিগ্রেশন করে বের হয়ে যাব, তাই আমাদের খুব একটা তাড়াহুড়া ছিল না। আমরা তাই ধীরে ধীরেই এগোচ্ছিলাম। এখানে এক্সিট ওয়েটা আমাদের বাম দিকে। এক্সিটকে এরা সিকিস বলে, উচ্চারণটা হয় সিকিস। আমরা বাম দিকের যে পথ নির্দেশটা রয়েছে এই রাস্তাটি, এদিক দিয়ে আমরা এক্সিটের দিকে এগিয়ে যাব। অসংখ্য অসংখ্য টার্কিশ প্লেনকে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিমান বোর্ডিং ব্রিজে পৌঁছাচ্ছে। সত্যি অপূর্ব একটি
এয়ারপোর্ট এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে চোখে না দেখলে ভাবাই যায় না আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টের সাথে তুলনা করার কোনো প্রশ্নই আসে না। যতটা সুশৃঙ্খল তার চেয়ে বেশি পরিচ্ছন্ন, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সফরসঙ্গী রয়েছেন দুজন, একজন আমাদের মামুন ভাই, যিনি গ্রাফিক্স প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর, আর আমার আরেকজন সহকর্মী যিনি জেনারেল ম্যানেজার গ্রাফিক্স প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কোম্পানিতে। তো আমরা সবাই মিলে মূলত যাচ্ছি জার্মান। সেখানে একটি প্রিন্টিং যে মেশিনারিজ, যত পৃথিবীতে যত আপডেট মেশিনারিজ রয়েছে সেখানে প্রদর্শিত হওয়ার জন্য একটি মেলার আয়োজন করা হয়েছে, সেটির নাম হচ্ছে দ্রুপা। এই দ্রুপাতে আমরা তিনজনই যাচ্ছি। আমরা ইস্তাম্বুলে একটি দিন থাকব, তারপর চলে যাব আগামীকালকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে। আর সেখানে মেলাটি হবে, দ্রুপার অবস্থান করছে ব্রুসেল ড্রফে। সেটি হয়তো আরেকটি সুন্দর জার্নি হবে, সেটাও আপনাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। এই মুহূর্তে আমরা টার্কিশ ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যেই আমার দুই সফরসঙ্গীর কথা বলছিলাম, আমার সামনে বাম পাশে মামুন ভাই, ডান পাশে সোহরাব ভাই, আর আমি পিছনে। এর মধ্যে আমরা ইমিগ্রেশন শেষ করে ফেলেছিলাম, তাই আমরা এখন আমাদের ব্যাগেজ বেল্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ব্যাগেজ বেল্ট ডান দিকে। এখন দেখা যাক ব্যাগেজ বেল্টে গিয়ে আমরা আমাদের ব্যাগ এসেছি কিনা কি দেখতে পাবো জানি না। আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনের পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, কোনো কোনো সময় আরও বেশি সময় ব্যাগের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে কি অবস্থা দাঁড়াবে তাই এখন দেখার বিষয়। পৃথিবীর শ্রেষ্ঠ তার দিক থেকে দ্বিতীয় স্থান যেহেতু এই এয়ারপোর্টটির, আশা করি সময় মতোই ব্যাগেজ পৌঁছে যাবে। যথেষ্ট দূর ছিল, তাই আমরা দ্রুত হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম। আমাদের ব্যাগেজ বেল্ট ছিল 18। আমরা প্রথমে ভুলটিতে দাঁড়িয়েছিলাম, পরবর্তীতে আবার সেই 18তে গেলাম, গিয়ে দেখি আমাদের লাগেজ পৌঁছে গেছে। বরং আমার আগেই আবার অন্যদিকে ঘুরে গিয়েছিল, তাই আবার ঘুরে আসার অপেক্ষায় রয়েছি। আমারটি আসলে আমরা তিনজন বেরিয়ে যাব। সোহরাব ভাই সামনে চলে যাচ্ছেন, আর আমার পাশে রয়েছেন মামুন ভাই। সামনে দেখা যাচ্ছে সিকিস, তার মানে এক্সিট। এটি হচ্ছে এক্সিট ওয়ে ডান দিকে। আমরা ইমিগ্রেশনে যতটা খেয়াল করবে ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। আমাদের ইউরোপের ভিসাটি দেখলো, ইস্তাম্বুলের ভিসাটি দেখলো, ছেড়ে দিল। আর যাদের কাছে মহিলা ইমিগ্রেশন অফিসার পড়ে তারা একটু বেশি চেক করার চেষ্টা করেন, কারণ কেন জানি না, হয়তো তারা বেশি সতর্কতার জন্যই বেশি সময় নেয়। তবে আমাদের ক্ষেত্রে সেরকমটি হয়নি। আমরা এখন বেরিয়ে যাওয়ার জন্য যখন আসলাম, কিন্তু আমাদের দুজনকে, সোহরাব ভাইকে চেক করতে বলা হয়নি, কিন্তু আমাদের দুজনকে স্ক্যান করতে বলা হলো। আমরা স্ক্যান করে বেরিয়ে আসলাম। এখানে সিমের দাম জিজ্ঞেস করেছিলাম, সিমের দাম ছিল $45। সো একদিনের জন্য আমরা আর সিমটি নিচ্ছিলাম না, কারণ আমরা আবার যখন ইস্তাম্বুলে ফিরবো তখন হয়তো সিম নিয়ে নেব। এখানে ট্যাক্সি ঠিক করা হলো। ট্যাক্সির ভাড়া পড়েছিল 900 লিরা। আমরা যাব যেখানে রয়েছে আয়া সোফিয়া বা ব্লু মস্ক, তার খুব কাছে। হোটেলটির নাম ছিল নোভেল হোস্টেল, কিন্তু এটা আসলে হোস্টেলের মতো না, সম্পূর্ণ হোটেলের মতোই সব ব্যবস্থাটি ছিল। সকালে ব্রেকফাস্টও ইনক্লুডিং ছিল, আর এই হোটেলটি ছিল একদম বিচের খুব কাছাকাছি। আমরা তাই যথেষ্ট উচ্ছ্বসিত সেই হোটেলটিতে যাওয়ার জন্য। প্রায় সময় লাগবে 1 ঘন্টা।
সেটা একেবারেই সমুদ্রের কাছাকাছি অবস্থিত হোটেলটি। এই ছিল আজকের আমাদের সফর। আমরা আশা করব আমাদের সাথে আজকের ঢাকা থেকে তুর্কি পর্যন্ত এই সফরটি আপনাদের ভালো লেগেছে। যদি সফরটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন। আপনাদের উৎসাহই আমাদের আরও দূরে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।